নমস্কার, এডুকেশন অনলাইনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং সুপ্রভাত জানাচ্ছি। আমাদের বিষয় ভিত্তিক অনুষ্ঠানে এগিয়ে চলা এবং শিক্ষক শিক্ষিকাদের এই হটসিটে নিয়ে আসা তোমাদের জন্য এবং তোমাদের যে ধরনের জিজ্ঞাসা থাকে ও পারে, যেহেতু 9 to 12 যদিও অনলাইন এডুকেশনে এখন অফলাইন হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে একদিন অন্তর একদিন ক্লাস হচ্ছে। তো যেটাই হোক, আমরাই অনুষ্ঠানটাকে কন্টিনিউ রাখছি যাতে তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা এর থেকে উত্তর পেতে পারো। আজকে যেমন বিষয়বস্তু পদার্থবিদ্যা একাদশ শ্রেণীর ক্ষেত্রে, এবং আমরা সেই বিষয় নিয়ে এগোবো। আমাদের সঙ্গে রয়েছেন সত্যভারতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক গৌরসুন্দর গোস্বামী। অনেক অনেক স্বাগত এবং সুপ্রভাত স্যারকে। আর রয়েছে তোমরা সরাসরি কথা বলতে। আমাদের আজকের পদার্থবিদ্যা এই অনুষ্ঠানটা ভালো করে দেখো। বৃত্তীয় গতি আমাদের আজকের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ফোন করতে পারো 6292242339, আবার বলছি 6292242339 বা 6292242340। এই দুটি ফোন নাম্বারে তোমরা ফোন করো। ফোন করে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। কোনো যা পড়ার মধ্যে যা যা জিজ্ঞাসা রয়েছে তোমরা প্রশ্ন করতে পারো। সরাসরি চলে যাব স্যারের কাছে। আজকে আমাদের বিষয়বস্তু নিয়ে নেব আমরা। আজকে যে অংশ আমি পড়াবো সেটি একাদশ শ্রেণীর মেকানিক্সের অংশ, বৃত্তীয় গতি। আমরা নিউটনের যে সূত্র সেখান থেকে আমরা গতি সম্পর্কে ধারণা পাই। তা আজকে যে অংশ পড়াবো সেটা ওই ক্লাসিক্যাল মেকানিক্সের অংশ, যার নাম হলো বৃত্তীয় গতি। বৃত্তীয় গতিটা কেমন না, ধরা যাক কোনো একটি কণা ও বিন্দুকে কেন্দ্র করে এই পথ বরাবর গতিশীল। পি অবস্থানটা হচ্ছে কণার অবস্থান। এখন এই কণা প্রতি মুহূর্তে ওপি দূরত্ব একই রেখে গতিশীল থাকে। কণাটির উপর যখন বল প্রয়োগ করা হয় তখন কণার গতি সবসময় যেহেতু সরলরেখা বরাবর হয়, কণাটা যাবার চেষ্টা করে পি কিউ বরাবর, যেখানে ওপি আর পি কিউ এর মধ্যে কোণ 90 ডিগ্রি। কিন্তু যদি কণাটিকে পিও বরাবর কোনো বল থাকে, সেক্ষেত্রে কণাটি পি কিউ বরাবর না গিয়ে কণাটি ঘুরে যায়। এই যে ঘুরে যাওয়া, এই ধরনের গতিটি হলো বৃত্তীয় গতি। এখন এই বৃত্তীয় গতি সম্পর্কে জানতে গেলে আমাদেরকে কতকগুলো রাশি সম্পর্কে জানতে হবে। কীরকম না, ধরা যাক কোনো একটি কণা প্রাথমিক অবস্থান পিতে ছিল, কিছুক্ষণ পরে সেই কণাটি কিউ অবস্থানে গেল। কিউ অবস্থানে গেলে কণাটি পি থেকে কিউয়ে পৌঁছালো। কিউ ও পি একটা কোণ তৈরি হলো, কোণটার মান থিটা। আর ওপির মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা হলো আর। এটা হলো বৃত্তীয় গতির ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ হলো আর। তাহলে আমরা কি পেলাম না, একটা আর পেলাম, একটা থিটা পেলাম, আর একটা অংশ পেলাম কি পি কিউ। এই পি কিউ দূরত্বকে আমরা বলবো এস। এখন আমরা এটাকে একটু অন্যরকমভাবে দেখি। কিভাবে দেখব? ধরা যাক একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজের ও হচ্ছে একটা শীর্ষবিন্দু, পি একটা শীর্ষবিন্দু, কিউ একটা শীর্ষবিন্দু। তাহলে আমরা জানি এই কোণটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা হয় কিউ পি বাই ও কিউ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। কিউপিকে কত বলেছি এখানে? এস। অর্থাৎ আমরা পেলাম সাইন থিটা সমান এস বাই ও কিউ। আর ওপি দুটোই যদি আর হয় তাহলে সাইন থিটা সমান হয় এস বাই আর। এখন থিটা খুব ছোট হলে সাইন থিটার মান হয়ে যায় থিটা, অর্থাৎ থিটা সমান কত পেলাম? এস বাই আর। এখানে একটা কথা মনে রাখা প্রয়োজন, যে এখানে যে থিটা বলছি ছোট, এটা কিন্তু 1 ডিগ্রি বা 2 ডিগ্রি 3 ডিগ্রি বলা যাবে না, অর্থাৎ এখানে 1 লিখতে পারবো না। এখানে লিখতে হবে রেডিয়ানে মান, অর্থাৎ পাই বাই 180 দিয়ে সেই অ্যাঙ্গেলকে গুণ করলে আমি পাবো রেডিয়ানে মান। অর্থাৎ আমি পেলাম থিটা সমান এস বাই আর। থিটাটা কি? ওই কণাটি ওই সময়ের মধ্যে যে কৌণিক দূরত্ব গেল। এখানে দূরত্ব দু রকম হলো, একটা হলো এস, এসটা হলো লিনিয়ার পথ, আর থিটা হলো কৌণিক, অর্থাৎ কতটা অ্যাঙ্গেল সে ঘুরল। এইবার তাহলে আমি এখানে লিখতে পারি থিটা সমান এস আর। তাহলে আমি লিখলাম থিটা ইকুয়াল টু
এস বাই আর, অর্থাৎ এস সমান আর থিটা, এস সমান হয়ে গেল আর থিটা, এস ইকুয়াল টু আর থিটা। এখন এই কণাটা যে সময়ে লিনিয়ার ডিস্টেন্স গেল এস, সেই একই সময়ে কিন্তু কৌণিক ডিস্টেন্স গিয়েছে থিটা। তাহলে যদি এই পথ যেতে তার টি সেকেন্ড সময় লাগে, তাহলে আমরা বলতে পারি এস বাই টি ইকুয়াল টু আর থিটা বাই টি। এখানে ক্যালকুলাস প্রয়োগ করা যায়, ডিএস ডিটি, বা এখানে লেখা যেতেই পারে ডিএস ডিটি ইকুয়াল টু আর ডি থিটা ডিটি। কিন্তু আমরা এখন এখানে খুব সহজভাবে শিখব, যে ক্যালকুলাস জানো না তার ক্ষেত্রেও যাতে অসুবিধা না হয় সেইভাবে আমরা এখানে এই কাজগুলি করব। এস বাই টি অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বাই সময়, একে কি বলে? একে বলে বেগ। তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল টু আর ইন্টু থিটা বাই টি, অর্থাৎ কৌণিক দূরত্ব গেল, তাই এই বেগকে আমরা বলবো কৌণিক বেগ। অর্থাৎ কি পেলাম? ভি সমান পেলাম আর ইন্টু ওমেগা, যেখানে ওমেগা হলো কৌণিক বেগ। এখন ওমেগা যে কৌণিক বেগ, তারও একটা রিলেশন বের করা যায়। কিভাবে? ধরা যাক এই গোটা যদি ও পি ধরি, কণাটা পি থেকে ঘুরে আবার পিতে এই আসতে গেলে সময় লাগে টি। তাহলে সে কতটা কৌণিক দূরত্ব গেল? কৌণিক দূরত্ব গেল 2 পাই। 2 পাই কৌণিক দূরত্ব যেতে সময় লেগেছে তার কত? টি সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতটা দূরত্ব গিয়েছে? 2 পাই বাই টি, অর্থাৎ 1 সেকেন্ডে কণাটি 2 পাই বাই টি এই দূরত্ব অতিক্রম করেছে। তাহলে সেক্ষেত্রে ওমেগা সমান পেলাম 2 পাই বাই টি। এখানে এই টিকে বলা হয় পর্যায়কাল। পর্যায়কালটা কি না, কণাটার সম্পূর্ণ একটা বৃত্তপথ ঘুরতে যে সময় লাগে সেটা হলো তার পর্যায়কাল। আর ওমেগা হলো কি? কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগকে আমরা বলছি কি? 2 পাই বাই টি। অর্থাৎ এক্ষেত্রে পেলাম ভি ইকুয়াল টু আর ওমেগাও যা, ভি ইকুয়াল টু আর ইন্টু 2 পাই বাই টি, এটাও একই। তাহলে আমরা বেগের সঙ্গে কৌণিক বেগের একটা সম্পর্ক আমরা এখান থেকে বের করতে পারলাম। আর কি এখান থেকে টি এর সঙ্গে আর একটা সম্পর্ক আমরা দেখব। আমরা আগে জানি যে একটি কণা 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন বা পূর্ণ পথ অতিক্রম করে, সেইটি হবে তার 1 সেকেন্ডে যে পরিমাণ যায় সেটা হলো তার ফ্রিকোয়েন্সি। অর্থাৎ আমরা বলতে পারি টি সেকেন্ডে একটা দোলন হয়েছে। তাহলে 1 সেকেন্ডে কতগুলো হয়েছে? 1 বাই টি। এখন 1 সেকেন্ডে যতবার কম্পন হয় সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কম্পাঙ্ক। তাহলে আমরা বলতে পারি এফ ইকুয়াল টু 1 বাই টি। তাহলে আগে পেয়েছিলাম ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। এখন 1 বাই টি মানে এফ যদি বসাই, তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই ইন্টু এফ। অর্থাৎ একটি কণা তার কৌণিক বেগ কত হবে না, সেক্ষেত্রে তার যদি কম্পাঙ্ক আমার জানা থাকে, সেই কম্পাঙ্ক জেনে আমরা বের করতে পারবো সেই কণাটির কৌণিক বেগ কত। আর কৌণিক বেগ জানা থাকলেই আমরা ভি ইকুয়াল টু পেয়ে যাব আর ওমেগা। অর্থাৎ বৃত্তীয় গতিতে আমার কী লাগছে? কৌণিক দূরত্ব অতিক্রম করবে, কৌণিক বেগ থাকবে, ত্বরণটাও তাহলে কি হবে? কৌণিক ত্বরণ হবে। এখন আমরা একটু দেখি, আগে যে ফর্মুলাগুলো আমরা শিখেছি সেই ফর্মুলাগুলোকে, লিনিয়ারে যে ফর্মুলা শিখেছি সেইগুলোকে আমরা বৃত্তীয় গতিতে ট্রান্সফর্ম করে দেখব কেমনভাবে এই ফর্মুলাগুলো আসছে। আমরা আগের দিন কি পেয়েছিলাম? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে এ ছিল কৌণিক ত্বরণ। তাহলে এ ইকুয়াল টু কত ছিল? ভি মাইনাস ইউ বাই টি। এটা ছিল লিনিয়ার ত্বরণ। এখন ভিকে বলেছি আর ওমেগা। আমি এখানে ভি আর ইউ এর মধ্যে পার্থক্য করব এইভাবে, ভি ইকুয়াল টু লিখব আর ওমেগা 2 আর ইউ ইকুয়াল টু লিখব আর ওমেগা 1। অর্থাৎ এক্ষেত্রে লিনিয়ারে ভি আর ইউ লেখা হয়,
আর এক্ষেত্রে লেখা হয় ω2 আর ω1, অর্থাৎ একটা চূড়ান্ত কৌণিক বেগ, একটি প্রাথমিক কৌণিক বেগ। তাহলে আমরা যদি এই 1 নম্বর সমীকরণে বসাই, কি পাবো? a = r × ω2 - ω1/t। এই যে ω2 - ω1/t, এটা তাহলে কি দাঁড়ালো? এটা দাঁড়ালো না বস্তুটা টি সেকেন্ডে কতটা কৌণিক বেগের বৃদ্ধি ঘটিয়েছে। তাহলে কৌণিক বেগের যে বৃদ্ধি, সেটাকে আমরা বলবো কৌণিক ত্বরণ। তাহলে কৌণিক ত্বরণ কত? আলফা যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি a = r × আলফা। a = r × আলফা। তাহলে আমরা কি পেলাম? কৌণিক বেগের সঙ্গে যেমন রৈখিক বেগের সম্পর্ক পেয়েছিলাম, ঠিক একইভাবে কৌণিক ত্বরণের সঙ্গে আমরা রৈখিক ত্বরণের একটা সম্পর্ক পেলাম। এইবার এই যে ইকুয়েশনটা আছে v = u + at, এখানে আমরা এই ভ্যালুগুলোকে একটা একটা করে বসাবো, বসিয়ে দেখব কি পাওয়া যায়। ভিতে কি পেয়েছি? r ω2 = u মানে কত? r ω1, a মানে কত? r আলফা, আর এখানে হলো t। অর্থাৎ আমরা এবার সমীকরণটাকে লিখতে পারবো, যেহেতু এখানে r ≠ 0। কেন r ≠ 0? কারণ যদি বৃত্তীয় গতি হয়, তার তো একটা বৃত্তীয় গতির ব্যাসার্ধ থাকবে, অর্থাৎ r ≠ 0। আর যদি ≠ 0 হয়, তাহলে দুদিকের r কমন চলে যাবে। সেক্ষেত্রে আমার এই অংশটা দাঁড়াবে ω2 = ω1 + αt। অর্থাৎ কি পেলাম আমরা এখানে? পেলাম যেটা, সেটা হচ্ছে লিনিয়ার বেগের ক্ষেত্রে যেমন একটা ফর্মুলা পেয়েছিলাম, তেমনি বৃত্তীয় গতির ক্ষেত্রে একটা ফর্মুলা পাবো। সেক্ষেত্রে কৌণিক বেগের সঙ্গে কৌণিক ত্বরণের যে সম্পর্ক, সেই সম্পর্কটা এই জায়গায় দেওয়া থাকবে। তাহলে আমরা v = u + at যেটা ছিল, তার মতোই আর একটা পেয়ে গেলাম বৃত্তীয় গতির, যেটা হলো ω2 = ω1 + αt। আর কি ফর্মুলা আছে? আর একটা ফর্মুলা আছে আমাদের, s = ut + ½ a t²। এক্ষেত্রেও আমরা কি করব? এক্ষেত্রেও আমরা ফর্মুলা বসাবো। এসের জায়গায় লিখলাম r θ, ইউ এর জায়গায় লিখলাম r ω1t, এর জায়গায় লিখলাম r আলফা, আর এই জায়গায় লিখলাম t²। তাহলে আমরা কি পেলাম? আবার সেই একই রকমভাবে r ≠ 0, অর্থাৎ এক্ষেত্রে হবে θ = ω1t + ½ আলফা t²। অর্থাৎ আমরা আর একটা ফর্মুলা পেলাম। একটা ফর্মুলা পেলাম v = u + at মতো করে, আর একটা ফর্মুলা পেলাম s = ut + ½ at² মতো। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে পরেরটা যেটা পাবো সেটা কি হওয়ার কথা? সেটা হবার কথা ω2² = ω1² + 2 α θ। কেন এমন হবে? আমি কিন্তু এক্ষেত্রে আর ভ্যালু বসিয়ে দেখালাম না। কেন দেখালাম না? না, আমরা এটা সহজেই বের করতে পারবো। আমরা বুঝতেই পারছি এটা বের করা আমাদের ক্ষেত্রে খুবই সহজ। কেন? এখানে ছিল কি v², এখানে ছিল কত u² + 2as। আমরা সেই জায়গাগুলোতে এখানে কি পেয়েছিলাম? v এর জায়গায় পেয়েছিলাম ω2, বসিয়েছি। ইউ এর জায়গায় পেয়েছিলাম ω1, বসিয়েছি। আর আলফার জায়গায় কত পেয়েছিলাম? এ পেয়েছিলাম, এখানেও বসিয়েছি। অর্থাৎ আমরা লিনিয়ার যে ইকুয়েশন পাই, তার মতোই আর এক রকমের পেলাম কৌণিক ক্ষেত্রে কতগুলো সম্পর্ক। এইবার আমি বোঝার সুবিধার জন্য কিভাবে হচ্ছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। সরল রৈখিক গতি।
সরলরৈখিক গতি, আর এদিকে লিখলাম বৃত্তীয় গতি। সরলরৈখিক গতিতে যেটা ছিল ইউ, বৃত্তীয় গতিতে সেটা হয়ে গেল ওমেগা ওয়ান। সরলরৈখিক গতিতে যেটা ছিল ভি, বৃত্তীয় গতিতে সেটা হয়ে গেল ওমেগা টু। এখানে যেটা ছিল এ, এখানে সেটা হয়ে গেল আলফা। এখানে যেটা ছিল টি, সেটা টি থাকলো। অর্থাৎ আলাদা করে না বসিয়েও আমরা কেবলমাত্র ভি, ইউ আর একে এইগুলো দিয়ে রিপ্লেস করলেই আমরা বৃত্তীয় গতির ফর্মুলাগুলো সব পেয়ে যাব। অর্থাৎ সরলরৈখিক গতি যেহেতু আমাদের আগে জানা, তাই আমি সরলরৈখিক গতিটা জানা আছে ধরে নিয়ে পরের অংশ দেখালাম যে কোন জায়গায় কোনটাকে রিপ্লেস করলে আমরা সরলরৈখিক গতিকে সোজা বৃত্তীয় গতিতে নিয়ে যেতে পারি। আর একটা জিনিস এখানে বলার, সেটা সরলরৈখিক গতিতে যেটাকে মাস বলা হয় অর্থাৎ ভর, এখানে বলা হয় জড়তা ভ্রামক বা আই। এটা পরে পড়াতে গেলে পাওয়া যাবে। আমরা এই জায়গায় যদি রিপ্লেস করি তাহলে ব্যাপারটা ঘটে কীরকম। ধরা যাক আমরা সরলরৈখিক ক্ষেত্রে কি বলি, শক্তির পরিমাণ মানে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো আমি যেভাবে লিখেছি, যদি আমাদের ইউ আর ভি আলাদা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কেবলমাত্র ওমেগা লিখব। অর্থাৎ যদি ইউ ভি আলাদা না থাকে, দুটোকেই যদি এক জায়গায় ব্যবহার করতে না হয়, তাহলে আমরা সেখানে ওমেগা লিখব। তাহলে সরলরৈখিক ক্ষেত্রে যদি তার গতীয় শক্তি হয় হাফ এম ভি স্কোয়ার, আমি যে চার্ট প্রস্তুত করেছি সেই অনুযায়ী বৃত্তীয় গতির ক্ষেত্রে বৃত্তীয় গতিশক্তি কত হওয়ার কথা দেখা যাক। আমি বলেছিলাম এমের জায়গায় লিখব আই, লিখলাম ভি এর জায়গায় লিখব ওমেগা, তাহলে কি পেলাম হাফ আই ওমেগা স্কোয়ার। অর্থাৎ যখন কোনো একটা বস্তু গতিশীল থাকে মানে বৃত্তীয় গতিতে, তার ক্ষেত্রে যে পরিমাণ তার গতিশক্তি হয়, গতীয় শক্তি যেটা, সেটা হয় হাফ আই ওমেগা স্কোয়ার। এটা কেবলমাত্র তার বৃত্তীয় গতির জন্য। এখন ধরা যাক কোনো একটি টায়ার ঘুরতে ঘুরতে যাচ্ছে, তার কটা গতিশক্তি আছে? দুটো। একটা আছে তার সরলরৈখিক পথ যাওয়ার জন্যে, আর একটা আছে তার ঘোরার জন্যে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দুটো শক্তিকে এক করলে তার মোট শক্তিটা পাবো। সেই জন্যে যদি কোনো টায়ার গড়াতে গড়াতে যায়, তার ক্ষেত্রে সেটি যত জোরে আঘাত হানবে, যদি না গড়িয়ে প্লেন যায় একই বেগে, তাহলে কিন্তু না গড়িয়ে গেলে সে তার থেকে কম আঘাত হানবে। সেই জন্যে টায়ার যখন জোরে দেখা যায় রাস্তাঘাটে অনেকে টায়ার নিয়ে এগিয়ে যাচ্ছে, তার সামনে না থাকাটাই বুদ্ধিমানের কাজ। কারণ এর যে অভিঘাতটা সেটা অনেক বেশি, কারণ তার ক্ষেত্রে দুটো গতিশক্তি একসঙ্গে কাজ করে। সে সোজা যাচ্ছে বলে একটা লিনিয়ার, আর একটা হচ্ছে ঘুরছে বলে আর একটা। অর্থাৎ একই বেগে যদি গতিশীল থাকে দুজন, যে গড়াতে গড়াতে গিয়ে ধাক্কা মারবে সে কিন্তু বেশি জোরে আঘাত আনে। এইবার এখান থেকে আমরা একটা জিনিস দেখব যে যখন কোনো বস্তু ঘোরে, আমরা যদি একটু খুব ভালোভাবে ভাবি কথাটা, আমরা বলছি যে বস্তুটা এই বরাবর বল কাজ করছে, সেই জন্যে বস্তুটা ঘুরছে। বল কাজ করছে এই দিক বরাবর, বস্তুটা এবার ঘুরতে শুরু করেছে এই দিক বরাবর। এখন আমরা জানি বল যেদিকে কাজ করে বস্তুর ডিসপ্লেসমেন্ট সেদিকে হয়। তাহলে যদি এই দিকে বল কাজ করে, তাহলে বস্তুটার তো এম থেকে এখানে চলে আসার কথা, কিন্তু সে তো আসছে না। এখন কেন আসছে না? যদি না আসতে হয় তাহলে কি করতে হবে? যে বলে এই দিকে টান হচ্ছে, নিশ্চয়ই তার বিপরীতে একটা বল কাজ করছে। এই বিপরীতে বলটা যদি কাজ না করে, তাহলে সে তো এই জায়গায় থাকবে না। যেদিকে বল বেশি হবে সে সেদিকে চলে যাবে। কীরকম ঘটনাটা? ধরা যাক একটা ঢিল নিয়ে আমরা ঘোরাচ্ছি, ঢিলটা যখন ঘুরছে খুব ভালো আছে, আমার হাতে ঘুরছে, হঠাৎ করে দড়িটা যদি কেটে দিই, দেখা যাবে সে ছিটকে বেরিয়ে পালালো। কেন পালালো? না, এই দিক বরাবর বলটা নেই। এখন এই দিক বরাবর বলটা নেই, তবু সে ছিটকে পালালো কেন? কারণ তার নিশ্চয়ই আরেকটা বল কাজ করছে অন্যদিকে। তা এই যে বলটা কাজ করছে, সেই হিসাবটা আমরা করব। সেটা হচ্ছে অভিকেন্দ্র বল আর অপকেন্দ্র বল। কেন্দ্র বরাবর যে কাজ করে তাকে বলে অভিকেন্দ্র, আর যেটা ছিটকে যাওয়ার জন্য কাজ করে তাকে বলে অপকেন্দ্র বল। আমরা এবার এই বলের হিসাব একটা করব।
ধরা যাক এই বস্তু একটা ভি বেগে গতিশীল, লিনিয়ার বেগটা ছিল ভি। সেই বস্তুটা পি পজিশনে ছিল, পি থেকে এলো কিউতে। পি থেকে কিউতে আসতে এই বস্তুটা যে অ্যাঙ্গেল করলো বা যে কোণ করলো, যে কৌণিক দূরত্ব গেল, সেটা হলো থিটা। ও পি কত? আর। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও কিউ আর। এখন যদি আমরা এই জায়গায় বস্তুর বেগটাকে ভাগ করি, আমরা জানি যে যে কোনো বস্তু যদি গতিশীল থাকে তার লিনিয়ার বেগ অর্থাৎ সরলরৈখিক বেগটা সবসময় এর সঙ্গে স্পর্শক বরাবর কাজ করে, অর্থাৎ ওপি যেদিকে তার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে সে বস্তুটা গতিশীল থাকবে। তাহলে ভি কোন দিক বরাবর আছে? এই দিক বরাবর। যখন বস্তুটা এই কিউ পজিশনে এলো তখন তার স্পর্শক কোণটা হবে এই দিক বরাবর হবে, অর্থাৎ এটা হবে 90 ডিগ্রি। তাহলে এখন ভি কাজ করছে এই দিক বরাবর। কিন্তু আমরা জানি এই উপর দিকে যে বলটা অর্থাৎ পি কিউ অভিমুখে যে বল, যে বেগটা, সেই বেগটার এখানে যদি আমি এবার দুটো ভাগ করি তাহলে একটা কাজ করবে উপর দিকে, ধরা যাক এর নাম দিলাম টি, আর এই দিক বরাবর একটা কাজ করবে, ধরা যাক নাম দিলাম এন। তাহলে এই বেগটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা কাজ করছে স্পর্শক বরাবর ছিল ভি, সেই ভিটা দুটো উপাংশে ভাগলাম। একটা গেল পি কিউ যে অভিমুখে ছিল ঠিক সেই অভিমুখ বরাবর, আর একটা গেল পি ও যে দিক বরাবর সেই দিক বরাবর একটা বেগের ভাগ হলো। এখন এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কত হবে? এই কোণটাও থিটা হবে। কেন হবে? কারণ আমরা জানি যে এইটা ছিল ট্যানজেন্ট, আর ওপি আর কিউএন এরা হচ্ছে সমান্তরাল, আর ও কিউটা হচ্ছে ছেদক। তাহলে অবশ্যই এই দুটো কোণ হবে একান্তর কোণ, অর্থাৎ এটা হলো থিটা। এই কোণটা যদি থিটা হয় এটা কত হবে? এই কোণটা হবে 90 মাইনাস থিটা, আর এই কোণটা কত হবে? থিটা। তাহলে আমরা দেখলাম বস্তু কণাটা যখন পি থেকে কিউতে গেল তখন তার বেগের একটা পরিবর্তন হলো। কীরকম পরিবর্তন? না, পি কিউ বরাবর বেগ একরকম আর কিউ এন বরাবর বেগ আর একরকম। তাহলে আমরা পি কিউ বরাবর যে বেগটা ছিল সেই বেগটা, অর্থাৎ এখানে আমি যা ছবি এঁকেছি সেই অনুযায়ী কিউটি বরাবর বেগ, কিউটি বরাবর বেগ কত? কিউটি বরাবর বেগ, কিউটি বরাবর বেগ ভি কস থিটা, এটা কিউটি বরাবর বেগ। কিউ এন বরাবর বেগ কত? কিউ এন বরাবর বেগ হলো ভি সাইন থিটা। কেন সাইন থিটা? কারণ ভি এর উপাংশ এই দিক বরাবর ভাগ করলে যেহেতু কিউ টি বরাবর ভি কস থিটা, তাহলে অবশ্যই তার 90 ডিগ্রিতে হবে ভি সাইন থিটা। তাহলে আমরা দেখলাম কিউটি বরাবর একটা বেগ হয়েছে ভি কস থিটা, আর কিউ এন বরাবর একটা বেগ হয়েছে ভি সাইন থিটা। কিন্তু আমরা প্রথমেই বলেছি যে আমরা যখন হিসাব করব ধরে নেব থিটা খুব ছোট। থিটা খুব ছোট হলে সাইন থিটার মান বলেছিলাম থিটা, তাহলে কিউ এন বরাবর বেগটা দাঁড়ালো কত? ভি থিটা। কিউ এন বরাবর বেগ হলো এখন ভি থিটা, আর কিউটি বরাবর বেগ থিটা খুব ছোট হলে সাইন থিটার মান যেমন থিটা হয় তেমনি কস থিটার মান হয় 1, অর্থাৎ কিউটি বরাবর বেগ হয়ে গেল ভি, মানে এখানে প্রায় ভি। এইবার বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনটা যদি আমরা পি কিউ বরাবর দেখি, আগে ছিল প্রাথমিক বেগ ছিল কত? প্রাথমিক ছিল ভি। চূড়ান্ত বেগ কত ছিল? চূড়ান্ত বেগ যেটা হয়েছে আমরা এখান থেকে যেটা পেয়েছি এটা বলেছি ভি, তাহলে চূড়ান্ত বেগও ভি। তাহলে বেগের পরিবর্তন কতটা? বেগের পরিবর্তন ভি মাইনাস ভি ইকুয়াল টু 0, অর্থাৎ বস্তুটির পি কিউ বরাবর কোনো বেগের পরিবর্তন হয়নি, অর্থাৎ ওই বরাবর তার কোনো ত্বরণ নেই, ওই বরাবর বস্তুর কোনো ত্বরণ নেই।
তাহলে আমরা এক দিক বরাবর দেখলাম কোনো রকম বেগের পরিবর্তন হয়নি, তাহলে বেগের পরিবর্তন না হলে সেই দিক বরাবর ত্বরণ শূন্য। এইবার আমরা দেখব যে পিও বরাবর কোনো পরিবর্তন হয়েছে কি না। পিও বরাবর চূড়ান্ত বেগ কত? চূড়ান্ত বেগ ভি ইন্টু থিটা। আর প্রাথমিক বেগ কত ছিল? প্রাথমিক বেগ ছিল 0, অর্থাৎ পিও বরাবর কোনো বেগ ছিল না, কারণ এই দিক বরাবরই সমগ্র উপাংশটা ছিল, সমগ্র উপাংশ ছিল এই দিক বরাবর, ভি ছিল এই দিক বরাবর। তাহলে পিও বরাবর বেগ কত ছিল? পিও বরাবর বেগ ছিল 0, এটা ছিল প্রাথমিক বেগ। তাহলে বেগের পরিবর্তন কতটা? পরিবর্তন হলো ভি থিটা মাইনাস 0 সমান ভি থিটা। বেগের পরিবর্তন, পরিবর্তন যদি ভি থিটা হয় তাহলে পরিবর্তনের হার কতটা, মানে কতটা সে 1 সেকেন্ডে পরিবর্তন হলো। 1 সেকেন্ডে পরিবর্তনের পরিমাণ হলো ভি থিটা বাই টি। এখন আমরা জানি থিটা বাই টি সমান ওমেগা, আবার ভি সমান আর ওমেগা, অর্থাৎ ওমেগা সমান ভি বাই আর। ওমেগা সমান পেলাম ভি বাই আর। তাহলে এই যে ভি থিটা বাই টি, থিটা বাই টি এর জায়গায় কি লিখব আমরা? থিটা বাই টি এর জায়গায় আমরা লিখব ভি ইন্টু ওমেগা, আর ওমেগার জায়গায় লিখব কি? ওমেগার জায়গায় লিখব ভি বাই আর, অর্থাৎ ভি ইন্টু ভি বাই আর সমান ভি স্কোয়ার বাই আর। এই বলটা কাজ করছে কোন দিকে? পিও বরাবর, অর্থাৎ এই বলটার নাম হলো, এই ত্বরণটার নাম হলো অভিকেন্দ্র ত্বরণ। তাহলে অভিকেন্দ্র ত্বরণের মান কত? ভি স্কোয়ার বাই আর। এখন কণার বেগ যদি এম হয়, কণার ভর যদি এম হয়, তাহলে এই কণার উপর কতটা বল কাজ করছে অভিকেন্দ্র বল, সেটার পরিমাণ হলো বল ইন্টু ত্বরণ মানে হলো ভর ইন্টু ত্বরণ মানে হলো বল। তাহলে আমরা বলতে পারি অভিকেন্দ্র বলের পরিমাণ এম ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ যখন কোনো কণা বৃত্তীয়ভাবে গতিশীল থাকে তার একটা অভিকেন্দ্র বল কাজ করে, তার মান হলো এম ভি স্কোয়ার বাই আর। এই বলটা কাজ করছে কেন্দ্র বরাবর। এই বলের আরেকটা নাম আছে, একে বলা হয় সেন্ট্রাল ফোর্স। কেন? এই ফোর্সটা সবসময় কেবলমাত্র এই আরের ওপরেই নির্ভর করে। আর যত বাড়বে বলের পরিমাণ কমবে, আর কমলে বলের পরিমাণ বাড়বে। তাহলে আমরা একটা অভিকেন্দ্র বল পেলাম যেটা কাজ করছে পিও বরাবর। কিছুক্ষণ আগেই বললাম যে যদি এই দিক বরাবর বল কাজ করে তাহলে তার তো এই দিকে পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ছে না। তাহলে কি বলতে পারি? অবশ্যই একটা বল এই দিকে কাজ করছে এবং সেই বলের মান অবশ্যই এই অভিকেন্দ্র বলের সমান, যেটাকে বলা হয় অপকেন্দ্র বল। এই অপকেন্দ্র বলের প্রভাবে সে কী করবে? বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করবে। যেমন নাগরদোলায় চাপলে নাগরদোলা যখন ঘুরতে থাকে, যখন ও নাগরদোলায় কেউ থাকে তার মনে হয় সে যেন পিছন দিকে টান পাচ্ছে, একটা নিচের দিকে, ভিতরের দিকে টান পায় না, সে সব সময় বাইরের দিকে টান পায়। তোমরা অনেকে খেয়াল করবে, বাড়িতে গ্রামের দিকে ছেলেরা তো প্রায়ই করে এটা। একটা বালতির মধ্যে জল নিল, জল নিয়ে বালতিটাকে ধরে জোরে ঘোরাতে লাগলো, দেখা যায় জল পড়ছে না, এইভাবে ঘুরে চলে এলো জলটা, এইভাবে ঘুরে চলে এলো, কিন্তু তবু জলটা পড়ছে না। কেন না? এই যে অভিকেন্দ্র বল কাজ করছিল তার সমান অপকেন্দ্র বল কাজ করে, সেই জন্য জলটা ওখানে থাকে। অনেক ছেলে গ্রামের দিকে বিশেষত ওরা এইটা নিয়ে খেলা দেখায়, অনেকেই দেখায়। কেন না? এইটাকে কাজে লাগায়, হয়তো না বুঝে, কিন্তু ঘটনা হচ্ছে এই অপকেন্দ্র বলের জন্যই কিন্তু অভিকেন্দ্র বল তাকে টেনে ধরে রাখে, আর অপকেন্দ্র বল সে কী করে? বাইরের দিকে বেরিয়ে যায়। এইবার আমরা এই যে জায়গাগুলো শিখলাম সেখান থেকে কিন্তু কিছু বাস্তব যে আমাদের অ্যাপ্লিকেশন সেইগুলো দেখব। তোমরা খেয়াল করবে যে কোনো ব্রিজ কেমন হয়? ব্রিজ কোনো দিন এই রকম দেখতে হয় না,
কোনো জায়গায় ব্রিজ করলে কোথাও দেখবে না যে ব্রিজটা এই রকম দেখতে হয়েছে, অর্থাৎ ব্রিজের মাঝখানটা নিচের দিকে খাল হয়ে আছে, নেই। ব্রিজ দেখবে সচরাচর হয় এই রকম, এইভাবে থাকে। কেন থাকে? ধরা যাক কোনো একটা গাড়ি ভি বেগে গতিশীল, তাহলে গাড়িটা যখন এই দিকে উঠবে তখন ভি বেগ থাকলে এই যে একটা আর তৈরি হয়েছে, এই আর তৈরি হওয়ার ফলে একটা অপকেন্দ্র বল কাজ করবে। অপকেন্দ্র বল কাজ করলে এম ভি স্কোয়ার বাই আর, এই বলটা উপর দিকে গতিশীল থাকবে, উপর দিকে থাকবে বলটা। এখন যে গাড়িটা যাচ্ছে সে এম জি পরিমাণ বল নিচের দিকে দিচ্ছে, কারণ তার ওজনটা সব নিচের দিকে কাজ করবে। এখন অপকেন্দ্র বল কাজ করছে কোন দিকে? উপর দিকে। তাহলে সে যখন এই ব্রিজটার ওপর বল প্রয়োগ করবে, কতটা বল প্রয়োগ করবে? এম জি প্রয়োগ করবে নিচের দিকে, আর ওপর দিকে প্রয়োগ করবে এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ ব্রিজের ওপরে মোট যে বল পড়বে সেটার পরিমাণ কমে যাবে। অর্থাৎ যদি গাড়ি গতিশীল অবস্থায় ব্রিজের উপর দিয়ে যায়, ব্রিজের উপরে চাপ কম পড়বে। কিন্তু যদি সে এই দিকে থাকতো কী হতো? এইভাবে যদি নিচু থাকতো, সেক্ষেত্রে কতটা বল কাজ করতো? এম ভি স্কোয়ার বাই আর প্লাস এম জি, অর্থাৎ সেই বস্তুটা মানে সেই গাড়িটা ব্রিজের উপরে বেশি বল প্রয়োগ করতো, তার যা ওজন তার থেকেও বেশি বল প্রয়োগ করতো, সেক্ষেত্রে ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য তোমরা দেখবে যে কোনো জায়গায় ব্রিজ ওপরটা উত্তলাকার হয়। উত্তলাকার হলে কি হবে? ব্রিজের উপরে বল কম কাজ করবে, ব্রিজের উপরে কম বল দেবে। আবার একটা কথা, অনেক ছেলে আছে যে প্রচণ্ড জোরে মোটরবাইক চালায়, ঠিক আছে, সে চালাচ্ছে প্রচণ্ড জোরে। ধরা যাক সে এমন একটি জোরে মোটরবাইক চালাচ্ছে, এইভাবে এম ভি স্কোয়ার বাই আর কাজ করছে কোন দিকে? ওপর দিকে। তার ওজন, মোটরবাইকের ওজন কাজ করছে কোন দিকে? নিচের দিকে। তাহলে কি হতে পারে? তিনটে ঘটনা ঘটতে পারে। এম জি এম ভি স্কোয়ার বাই আরের থেকে বড় হতে পারে, এম জি এম ভি স্কোয়ার বাই আরের থেকে ছোট হতে পারে, আরেকটা কী হতে পারে না, এম জি সমান এম ভি স্কোয়ার বাই আর হতে পারে। এখন যদি এইটা সমান হয় কোনো সমস্যা নেই, জাস্ট এইটার উপর দিয়ে সে বেরিয়ে যাবে। ধরা যাক এম জিটা বড়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সে এই ব্রিজের মধ্যে লেগে থাকবে, তার কোনো সমস্যা হবে না। এখন যদি এই এম ভি স্কোয়ার বাই আরটা এম জির থেকে বড় হয়ে যায়, তাহলে বলটা কোন দিকে কাজ করবে? ওপর দিকে কাজ করবে। তাহলে এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি, এই বলে সে ওপর দিকে উঠে যাবে। অর্থাৎ এখানে কী হবে? এই জায়গায় জাম্প খেয়ে যাবে, এই জায়গায় সে জাম্প করে যাবে। তাই মোটর বাইক নিয়ে বা কোনো গাড়ি নিয়ে যাওয়ার সময় একটা নির্দিষ্ট স্পিড লিমিট, অনেক ব্রিজে দেখবে স্পিড লিমিট লেখা থাকে, ওর থেকে বেশি স্পিডে না যাওয়াটাই সেফ। এখন হঠাৎ করে সে ছিটকে বেরিয়ে যেতে পারে। তাই মোটর বাইকে যদি কেউ কখনো যায় পড়ে, যখনই যাবে, ব্রিজের উপরে কিন্তু হাই স্পিড খুব একটা বাঞ্ছনীয় নয়, কারণ বোঝা যাবে না তার ওজনের সঙ্গে এম ভি স্কোয়ার বাই আর কেমনভাবে আছে, যে কোনো সময় ছিটকে যেতে পারে। আর এইটাকে কাজে লাগিয়ে এই জিনিসটাকেই কাজে লাগায় সার্কাসে যারা খেলা দেখায়। তারা কি করে? তারা 2-3টে খেলা দেখায়, এই এম ভি স্কোয়ার বাই আরকে কাজে লাগায়, খুব সুন্দরভাবে কাজে লাগায়। এখন যারা এই ফিজিক্সের থিওরিগুলো পড়ছে তারা কিন্তু ওই খেলা দেখাতে পারবে না। তুমি এত ভালো থিওরি শিখলে, তুমি জানো এই জন্য এই হয়, এই করলেই হয়, কিন্তু খেলা দেখাতে গিয়ে দেখবে যে লোকটি খেলা দেখাচ্ছে সে কিন্তু তিনি আদৌ জানেন না যে এম ভি স্কোয়ার বাই আর এম জি কেমন। কেউ কেউ জানতে পারেন, কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় তারা হয়তো এগুলো বোঝেন না, কিন্তু তারা দারুণ খেলা দেখান। কীরকম খেলা দেখেন? একটা হচ্ছে এইটাকে কাজে লাগিয়ে দেখবে মাঝে ফাঁকা জায়গা থাকে, একটা গাড়ি নিয়ে এসে জাম্প করে এই জায়গাটা ক্রস করে সোজা এখানে পড়লো। সে কি করে? ওই এম জির থেকে এম ভি স্কোয়ার বাই আর বেশি হয়ে যায়, তখন গাড়িটা উপর দিকে ফ্লাই করে, তারপর এখানে এসে নামে। অর্থাৎ এই জায়গাটায় সে আর থাকলোই না। সে কিন্তু জানে কতটা স্পিডে গেলে তবে আমি ওইখানে পৌঁছাবো, সে তার গাড়িতে কেবল ওই স্পিডটা দিয়ে রাখে। ওই স্পিড দিলেই সে জাম্প দিয়ে এখানে চলে আসবে, এই জায়গায় আর সে দাঁড়াবে না, এই জায়গায় সে পড়বে না। এই একটা খেলা হয়। আর একটা খেলা কি হয়, যে খেলাটা অনেকে অন্ধকূপের খেলা বলে। সেটা কীরকম না, একটা গোলকের মতো করা থাকে, একজন মোটর বাইক নিয়ে ঘুরতে থাকে, দিয়ে এই উপর বরাবর ঘুরে সে
কিভাবে না, সে জানে যে আমি প্রচণ্ড স্পিডে গেলে আমার বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করবে, সেই বলটাকে সে কাজে লাগায়। সেই বলটাকে কাজে লাগিয়ে সে কী করবে, সেই বলটাকে কাজে লাগিয়ে সে এই বরাবর বৃত্তপথে ঘুরতে ঘুরতে খেলা দেখাবে। সে কখনোই পড়বে না। কেন পড়বে না, তার কারণও কিন্তু এইটা। এখন বিপদ কখন হবে, যদি এই চলতে চলতে স্পিড একটু কমে। স্পিড ওই জন্য দেখবে তারা খেলা দেখার সময় নিচের থেকে আস্তে আস্তে স্পিড বাড়ায়, একবারে স্পিড দেয় না, আস্তে আস্তে ওপরে এইভাবে ওঠে, দিয়ে সর্বোচ্চ পজিশনে গিয়ে আবার আস্তে আস্তে সে বেগ কমিয়ে আবার নিজের পজিশনে ফিরে আসে। অর্থাৎ বিজ্ঞানের এই জায়গাটাকে কাজে লাগিয়ে আমরা দুটো তিনটে জায়গা এখন দেখলাম। আমি একটা বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। একটা হচ্ছে এই খেলা দেখানো, তো তোমরা অনেকে সার্কাস যারা দেখেছো তারা দেখেছো। আর তাছাড়া রাস্তাঘাটে চলতে গেলেও আমরা এইগুলো যেগুলো ব্যবহার করি সেগুলো আমি একটু বলার চেষ্টা করলাম। আর একটা দেখবে অনেকে যখন রাস্তায় কোনো হাম থাকে, সেই হামের ওপরে যদি বেশি স্পিডে যায় গাড়িটা একটু লাফিয়ে যায়, সেই কারণে কিন্তু কিছুটা এটা কাজ করে, ছিটকে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা, এইবার এই অভিকেন্দ্র বলে আমরা আর একটা জিনিস দেখি। সাইকেল চালানোর সময় আমরা একটা জিনিস খেয়াল করি, কি হয়, আমাদের গাড়ি সাইকেল যতবারই চালাই বাঁ দিকে বেঁকে যায়। যদি বাঁ দিকে ঘুরতে চাই, ঠিক বাঁ দিকে সে বাঁকবেই। কেন বাঁকবে, তারও কারণ কিন্তু এটা। এই দিকে যদি না বাঁকে তাহলে একদিকে mv²r কাজ করছে, সে যদি সোজা থাকতে চায় তাকে এই দিকে ঠেলে ফেলে দেবে। সেই কারণে গাড়ি প্রচণ্ড জোরে চালাতে গেলে টার্ন নিলেই দেখবে গাড়ি কাত হয়ে যায়। গাড়ি কাত হয় কেন, কাত হলে পরে তার ওজনটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা ভাগ কি করবে, mv²rকে ব্যালেন্স করবে, আর একটা এই ঘর্ষণের সঙ্গে যেটা আছে সেটাকে ব্যালেন্স করবে। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে দেখেছি বৃত্তীয় গতির অনেক রকম প্রয়োগ করা যায়। আচ্ছা, আমরা তাহলে কি দেখলাম, অভিকেন্দ্র বল দেখলাম, অপকেন্দ্র বল দেখলাম, এবং অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলোও দেখলাম। এখন আমরা আর একটা জিনিস দেখব, সেটা হচ্ছে মনে করো কোনো একটি ফ্যান তুমি চালালে, ফ্যান চালানোর সঙ্গে সঙ্গে তো সে বন্ধ হয় না, সঙ্গে সঙ্গে সে চলতে শুরু করে যখন, প্রথমেইতে হাই স্পিডে যায় না, কি হয়, তার একটা ত্বরণ তৈরি করতে হয়। এক্ষেত্রে তোমাদের যেগুলো পরীক্ষায় পড়ে ছোট ছোট অঙ্ক পড়ে, একটা কথা তোমরা প্রচুর শুনে থাকবে, আরপিএম। আরপিএম বলে একটা কথা আছে, তোমরা দেখবে অনেক ইঞ্জিনে লেখা থাকে যে ইঞ্জিন হচ্ছে 1000 আরপিএম ইঞ্জিন, 1000 আরপিএম। এই 1000 আরপিএম বলতে আমরা কি বুঝি, আরপিএম কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো রেভলিউশন পার মিনিট। অর্থাৎ 1 মিনিটে সে কতবার এই বৃত্তটাকে ঘুরতে পারে। অর্থাৎ কোনো ইঞ্জিনে একটা হুইল ঘোরে, সেই হুইলটা 1 সেকেন্ডে কতবার ঘোরে, এখানে হচ্ছে 1 মিনিটে কতবার ঘোরে। 1 মিনিটে যতবার ঘোরে তাকে বলা হয় আরপিএম। ধরা যাক আমি বললাম কোনো একটা বস্তু গতিশীল যেটা 60 আরপিএম, সেখান থেকে আমরা বের করব ওমেগার মান কত। 60 আরপিএম মানে কত, মিনিটে 60 বার সে বৃত্তটাকে প্রদক্ষিণ করে, 60 বার। তাহলে মিনিটে, তার মানে 60 সেকেন্ডে কবার, 60 বার। তাহলে 1 সেকেন্ডে কবার, 60/60, অর্থাৎ 1 বার। আমরা জানি 1 সেকেন্ডে যতটা ঘোরে তাকে কি বলে, ফ্রিকোয়েন্সি। তাহলে তার কৌণিক বেগ কত, ওমেগা সমান 2π × f, অর্থাৎ 2π × 1। তাহলে তার কৌণিক বেগ হলো 2π রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এইটা হচ্ছে সেই বস্তুর কৌণিক বেগ। যদি আরপিএস থাকতো, আরপিএস মানে সেকেন্ডে রেভলিউশন, বেশিরভাগ ব্যবহার হয় আরপিএম। আরপিএসটা সচরাচর ব্যবহার হয় না, কিন্তু যদি কখনো ধরো হঠাৎ করে মনে হলো আমার একটা অঙ্ক দেবো যেখানে আরপিএম, তো আরপিএম মানেই 60 দিয়ে সে ভাগ করবে, আরপিএম মানেই দেখো 60 দিয়ে ভাগ করতে হয়েছে, যত আরপিএম তাকে 60 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব ফ্রিকোয়েন্সি। এখন আমি হঠাৎ করে দিয়ে দিলাম যে 10 আরপিএস, এখানে কিন্তু এই আরপিএস মানে এফ মানেই কিন্তু 10, একে 60 দিয়ে ভাগ করতে হবে না, এফ মানেই এখানে 10, অর্থাৎ একে কিন্তু আর ভাগ করার প্রয়োজন হবে না। কেন, আমরা এফ পেয়ে গেছি। আমরা জানি এফ পেয়ে গেলে সেখান থেকে কি বের করতে পারবো, ওমেগা বের করতে পারবো। তাহলে আমরা ওমেগা বের করলাম।
এবার একটা অঙ্ক, খুব সহজ অঙ্ক একটা বলি, যে একটা ছিল, প্রথমে ছিল তার 60 RPM, 2 সেকেন্ড পরে তার কৌণিক বেগ হলো 120 RPM। তাহলে তার কৌণিক ত্বরণ কত? তাহলে এখানে ওমেগা কত পাবো? প্রথমটার এফ বের করছি, এফ সমান 60/60 সমান 1। তাহলে ওমেগা 1 সমান হলো 2π × 1 সমান 2π। আর 2 সেকেন্ড পরে কত হয়েছে? 2 সেকেন্ড পরে এফ হয়েছে 120/60 = 2। তাহলে ওমেগা 2 সমান কত? 2π × 2 সমান 4π। তাহলে বেগের পরিবর্তন কতটা? কৌণিক বেগের ওমেগা 2 মাইনাস ওমেগা 1 সমান কত হলো? 4π - 2π সমান কত পেলাম? 2π। তাহলে 2 সেকেন্ডে কত? 2π। তাহলে 1 সেকেন্ডে 2π/2 অর্থাৎ পাই। অর্থাৎ তার কৌণিক বেগ কত হলো, কৌণিক ত্বরণ কত হলো? আলফা সমান হয়ে গেল পাই। এটার রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমরা সেই বস্তুটার কৌণিক ত্বরণ বের করতে পারলাম। এখান থেকে যে অঙ্কগুলো দেওয়া হয় সেই অঙ্কগুলো খুবই সোজা, মানে অত্যন্ত রকমের সোজা অঙ্কই দেওয়া হয়, কখনোই খুব শক্ত অঙ্ক দেওয়া হয় না। ফিজিক্সের মেকানিক্সের যে অঙ্কগুলো দেওয়া হয়, তোমরা খেয়াল রাখবে যে মেকানিক্সের একটা বড় বিষয় হলো সমস্ত কিছু তোমার প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে, প্রশ্নের বাইরে থেকে খুব একটা কিছু আনতে হয় না, শুধু কি মাথাটাকে একটু পরিষ্কার করে। আর ফিজিক্সটার আর একটা কথা, খুব সহজভাবে ভাবতে হয়। আমি জটিলভাবে যদি ফিজিক্সকে ভাবি, সে কিন্তু আমাকে অনেক ভুগিয়ে ফেলবে। অর্থাৎ প্রথমেই আমরা সহজভাবে অঙ্কটাকে ভাববো। যদি আমি ভেবে ফেলি ফিজিক্সটা খুব অন্যরকম সাবজেক্ট, একে একটু শক্ত করে ভাবা উচিত, একদমই না। সবসময় চেষ্টা করবে ফিজিক্সটাকে খুব সোজাভাবে ভাবা, এবং প্রত্যেকটা অঙ্ক করার সময় খেয়াল রাখবে তোমার ডেটা কি আছে আর কি কি তোমাকে করতে হবে। বেশ, এইবার একটা জিনিস দেখাই, সেটা আর একটা অঙ্ক। তোমাদের অনেক রকম অঙ্ক থাকে, আমি একটা অঙ্ক বলছি, এই অঙ্কটা তোমরা আচ্ছা, ধরো একটা ফানেল আছে, আর এইখানে একটা বস্তু এম রাখা আছে। তোমাকে ধরো এই অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা। এখন তুমি বুঝতে পারছো বস্তুটা যদি এই জায়গায় থাকে, এখান থেকে সে একটা আর তৈরি করবে, রেডিয়াস। তাহলে আর যদি তৈরি করে, এইবার এইটাকে ঘোরাচ্ছি, এই ফানেলটাকে ঘোরাচ্ছি, আর এখানে একটা কাজ করছে, ঘর্ষণ বল কাজ করছে। ধরো ঘর্ষণের ফ্রিকোয়েন্সি হলো মিউ, ঘর্ষণ গুণাঙ্ক। এখন যে এই জায়গাটায় থাকবে, যদি প্রচণ্ড জোরে ঘোরাতে থাকি, তাহলে কি হবে? এই দিক বরাবর কাজ করবে এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, এটা এম ওমেগা স্কোয়ার আর কেন হলো একবার দেখিয়ে দিই। আমরা অভিকেন্দ্র বল পেয়েছিলাম কত? mv²/r। আমরা পেয়েছিলাম mv²/r, এটা ছিল অভিকেন্দ্র বলের পরিমাণ। এখন ভি মানে কত? ওমেগা আর। তাহলে আমরা বলতে পারি mv² জায়গায় লিখতে পারি m ওমেগা²r²/r। তাহলে কত পেলাম? m ওমেগা²r। আবার এইটাকে আরও অন্যরকমভাবে লেখা যায়। ধরো ওমেগা আরকে আলাদা লিখলে, এটাকে তোমরা লিখতে পারো mvr। তোমরা পড়ে থাকবে, এটাকে আমরা mvr, এম ওমেগারের জায়গায় ভি এম ভি ওমেগা। ঠিক আছে, এটা হলো এম ওমেগা²r। তাহলে এই দিক বরাবর কাজ করবে কত? এম ওমেগা²r। আর এর ওজনটা কাজ করবে কোন দিকে? নিচের দিকে কাজ করার চেষ্টা করবে। এর এই দিকে একটা উপাংশ পাবো আমরা, আর এই উপাংশগুলোকে ভাগ করে যখন আমরা এম ওমেগা² এর উপাংশকে ভাগ করে দেবো এই দিক বরাবর, আমি ভাগ করলেই এখান থেকে কি পেয়ে যাব না,
এই বস্তুটার উপরে মোট কত বল কাজ করছে, এই দুটোকে ব্যালেন্স করলেই আমরা এই অঙ্কটাকে এখান থেকে কমপ্লিট করতে পারবো। এই অঙ্কটা আজকে যে পরিমাণ যা সময় আছে গোটাটা করে দেওয়া সম্ভব হবে না। 2 মিনিট মতো টাইম আছে। যেহেতু এই অঙ্কটা গোটা করে দেওয়া সম্ভব হচ্ছে না, তোমরা বাড়িতে চেষ্টা করবে এই ধরনের অঙ্ক সলভ করার। এই ধরনের অঙ্ক সলভ করলে তোমাদের বৃত্তীয় গতি সম্পর্কে ধারণা আরও গভীর হবে। অর্থাৎ আমি কি বললাম, যে বৃত্তীয় গতি অংশ পড়ার সময় প্রথমেই মনে রাখতে হবে আমাদেরকে যে আমরা যে বৃত্তীয় গতি পড়ছি সেই বৃত্তীয় গতির ক্ষেত্রে তার সঙ্গে একটা সরলরৈখিক গতির মিল আছে। আর প্রথমেই বলেছিলাম যে সরলরৈখিক গতির সঙ্গে বৃত্তীয় গতির কোন কোন জায়গায় আমি রিপ্লেস করব, সেইগুলোকে রিপ্লেস করলেই আমি সমস্ত অংশ পেয়ে যাব। আর একটা অংশ খুব ছোট একটা অংশ আমি একটা জিনিস দেখিয়ে দিই। আমাদের হাতের সময় শেষ। যে সময় একদম শেষ। হ্যাঁ আচ্ছা ঠিক একদম শেষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আবার যদি কোনোদিন সময় পাই এই অংশটা আমি পরের দিন করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তাই। সকলকে ধন্যবাদ। একেবারেই তাই। তোমরা যতটা দেখলে অবশ্যই সেটা আবার নতুন করে আমাদের এই ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটা আবারও রিপিট দেখতে পারো, দেখলে ডিটেলসটা বুঝতে পারবে। আগামী দিনে নিশ্চয়ই এটা নিয়ে আরও ডিটেলস আমরা আলোচনা করবো। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আবার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ তোমাদের জানাই। নমস্কার। নমস্কার।